যখন কেউ ট্রিপে আসে, ঘুরতে আসে, অধমে চিন্তা করতে হবে তারা যখন এনজিপিতে নামলো, এটা আমি নিজে এনজিপিতে নামলো, সে অনেকটা হালকা হয়ে গেল। পাহাড় হচ্ছে এমন একটা জায়গা যে মানুষকে স্থির করতে শেখায়, ধৈর্য আনতে শেখায়। মানে যারা ঘুরতে আসে তারা নামলো একরকমভাবে, তারা যখন ফিরছে না, ওদের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আমরা দেখেছি। মানে ঘুরতে যাওয়াটা শুধু ঘোরাই না, আমরা ঘুরতে যাই কিন্তু এই একটাই মানসিক শান্তিটা। যত দাম্ভিক লোক হোক, যত বড় লোক হোক, যতই বড় উচ্চাকাঙ্ক্ষিত লোক কিংবা মনে করে হয় না সমাজে এরকম কোনো লোক থাকে যে আমার কাছে সব আছে, সব কিছু আছে, তারা যখন পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায় না, সে তখন বুঝতে পারে যে আমি কত ছোট, তাতে পাহাড়টা অনেক উঁচু। কারণ আমি যখন বাড়ি ফিরে যাব, সে তো আমি কত না কত খাওয়ারে কত লাইফে চলে আসবো। এই দুটো দিন যে পাহাড়ে আছি, একটু পাহাড়ের মতো করে থাকি। আমি জানি না মানুষের জীবনে তো একই রকম সময়, তো সবাই সমস্যা দিয়ে চলি, সবার লাইফ স্মুথ থাকে না, কারো স্মুথ আছে, সবার স্মুথ নেই। তো ঘুরতে আসুন, ঘুরুন, খুব ভালো ট্যুর প্ল্যান করুন। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এনবিও পডকাস্ট। বাঙালি ভ্রমণ বিলাসী, এটা আমরা সবাই জানি। কেউ আমরা একা ঘুরতে ভালোবাসি, কেউ বন্ধুদের সাথে ঘুরতে ভালোবাসি, কিন্তু এই ঘোরাঘুরির মধ্যেও সবসময় একটা জিনিস নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই, কোথায় যাব, কিভাবে যাব, হোটেলের ফেয়ার কত। তো এগুলো যদি এমনভাবে হয়ে যায়, সব গুছিয়ে যদি কেউ দিয়ে দেয়, আমাদের খুব সুবিধা হয়। আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কথা বলতে যাচ্ছি ট্যুর অপারেটরদের কথা। আজকে এই পডকাস্টে আমরা বিভিন্ন ব্যাপারেই কথা বলবো, দার্জিলিং, সিকিম, নেপাল এসব নিয়ে। আর আমার সাথে যিনি আছেন আজকে এই পডকাস্টে, উনি হলেন উত্তরবঙ্গের একজন খুবই বিখ্যাত ট্যুর অপারেটর, মিস্টার অভিজিৎ সেন। নমস্কার। ওয়েলকাম অভিজিৎ দা। সব থেকে প্রথম যেই প্রশ্নটা করবো এটা হলো, কেমন আছো? বাস ভালো চলছে। কেননা আমাদের এখন যেরকম সবার যাচ্ছে, যেরকম তুমিও যেভাবে ব্যস্ততায় থাকো, তো আজকে যে তুমি সময় বের করে এসছো, এটার জন্য তো প্রথম অনেক থ্যাংক ইউ। না না, অবশ্যই অবশ্যই, আমারও খুব ইচ্ছে ছিল যে নিজের এই অভিজ্ঞতাগুলোকে অন্য কারোর সাথে শেয়ার করি। সবসময় তো নিজে করছি করছি, তার সাথে সাথে লোককে জানানো, এটা খুব আমার কাছে খুব দরকারি। তো তোমাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। না না, আমি সত্যি বলতে গেলে আমারও ঘুরতে খুব ভালো লাগে, তুমি জানোই। অনেকেরই আজকাল বেশিরভাগ মানুষই ট্রাভেলিং নিয়ে খুব উৎসাহিত, মানুষ কেউ ব্লগিং করতেও যায়, কেউ এমনি নিজের ইচ্ছাতেও যায়। তো প্রথম যেই জিনিসটা তোমার থেকে আমি জানবো, যে আমিও পাহাড়ে বড় হয়েছি, তুমিও পাহাড়েই বড় হয়েছো বলা চলে, মানে নেচারের সাথেই আমরা বড় হয়েছি। তো তুমি যে ছোটবেলার থেকেই হয়তো একটা জায়গায় যেতে তোমার ভালো লাগতো, তো কবে এরকম তোমার মনে হলো যে এই যে আমার এক্সপিরিয়েন্সটা, এটা আমি অন্যদেরকেও নিয়ে, মানে অন্যদেরকেও ঘুরতে যাওয়ায় সাহায্য করব, এই যে ব্যাপারটা তো আমাদের সবার মাথায় আসে না, এইটা তোমার মাথায় কবে আসলো? এটা খুব কম, আমি খুব কম বয়স থেকে উত্তরবঙ্গে বিভিন্ন রকম জায়গায় ঘুরি, বিশেষ করে সান্দাকফু। সান্দাকফু তো সবাই জানে, সান্দাকফু পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পাহাড়, প্রায় 11,000 ফিট হাইটে। তো ট্রেক করতাম, বন্ধুদের সাথে ট্রেক করতাম, একা ট্রেকে গেছি, ছোটোবেলায় স্যারদের সাথে গেছি। তো ওখানে দীর্ঘদিন ধরে যাতায়াত করতে করতে আমার মনে হয়েছে যে এই জায়গাটা সম্পর্কে আরও সবার সামনে তুলে ধরি। আমার মনে হলো যে ওই সময় যে আমি তো যাচ্ছি, আরও যদি কিছু লোক এই সুন্দর জায়গাটা দেখতে পারে, এবং ওটার এত ভ্যারাইটি, নেচারের এত সুন্দর ভ্যারাইটি, দিনে একরকম, বিকালে একরকম, দুপুরে একরকম, মুহূর্তের পর মুহূর্ত চেঞ্জ হচ্ছে ওখানকার আবহাওয়া এবং সৌন্দর্য। তো ভাবলাম যে এটা তাহলে সবার সাথে একটু ভাগ করা যাক। তখন এই ঘুরতে 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 এই চিন্তাটা মাথায় আসলো যে এই রুটটা নিয়ে কাজ করব। দার্জিলিং, নেপাল, সিকিমের সাথে সাথে সান্দাকফুটা আমার হয়ে গেল একটা ভালোবাসার জায়গা। তো এই ভালোবাসার জায়গাটা নিয়ে আমি চেষ্টা করলাম, চলো এখানে নিয়ে কাজটা করি, ট্যুরিস্টদেরকে আনি, ট্যুরিস্টদেরকে ঘোরাই এবং নিজের চোখ দিয়ে সান্দাকফুটাকে সবাইকে দেখাই, যেমনটা ঠিক আমি চেয়েছিলাম কেমন হয়। এইভাবে শুরু। মানে তোমাদের মেইন বলা যেতে পারে এক্সপার্টাইজটা তোমাদের ওই সান্দাকফু রুটটাতে, ট্রেকিং রুটটাতে। এমনি তো অন্য জায়গায়ও তোমরা আসে, সান্দাকফুটা বেশি কাজ করো, কিন্তু সান্দাকফুটাই বেশি। বেশি। ওই টুমলিং, টংলু, চিত্রে, ওই যে রুটটা। এক্স্যাক্টলি। আমি
নেক্সট এটাই তোমার সাথে আলাপ করতে চাইছিলাম, তুমি অনেকটা সান্দাকফু নিয়ে তো বলেই দিলে। আমি বলছিলাম যে দার্জিলিং, এই শব্দটা যখন, দার্জিলিং তো মানে আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে সব থেকে পপুলার অবভিয়াসলি দার্জিলিং, সেই ব্রিটিশ আমল থেকেই। তো দার্জিলিং যখনই বলা হয় তো একটা কমন মানুষের একটা ধারণা যে দার্জিলিংয়ে আর কি আছে, মানে ওই মেল, টয় ট্রেন, বাতাসিয়া লুপ, এইগুলাই সবাই বলে। কিন্তু এই যে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে বা দার্জিলিং ট্যুরিজমের মধ্যে যে কতগুলো জায়গা আছে, তুমি সান্দাকফুর কথা বললে, টুংলিং, টংলু, চিত্রে, আরও কত কিছুই। তো এই বিষয়ে তুমি কি বলবে, মানে দার্জিলিং বললে মানুষের যে ধারণাটা, এটা তোমার মুখ থেকে, তোমার এত অভিজ্ঞতা এই বিষয়ে, এটা আমি শুনতে চাই। তো দার্জিলিংয়ে যারা ট্যুরিস্ট যান ঘুরতে, তারা এটা যেটা বলে যে টয় ট্রেন, ম্যাল, ওখানকার লোকাল মার্কেট, রোপওয়ে, এই জায়গাগুলো ঘোরে, টাইগার হিল, রক গার্ডেন। তবে আমার কাছে মনে হয়েছে দার্জিলিংয়ের কিছু কিছু পয়েন্ট আছে, পুরো দার্জিলিং শহরের উপরেই কিছু পয়েন্ট আছে আশপাশে, যেগুলো খুব কম মানুষ জানে এবং যায়। তার মধ্যে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে ওই জায়গাটা, সেটা হচ্ছে টাইগার হিল। তো সবাই যাচ্ছে সানরাইজ দেখতে। টাইগার হিল আরেকটা দুর্ধর্ষ জায়গা, মানে অংশ হয় ওখানে, সেটা হচ্ছে সানসেট। সানসেট দেখতে কিন্তু খুব কম লোক যায়। ঠিক ঠিক। সানসেটের যে কালার, মানে ইয়েলো আওয়ার থেকে গোল্ডেন আওয়ার থেকে শুরু করে ব্লু আওয়ার, এতগুলো টাইমের যে ভ্যারাইটি ওখানে আলো, আর কাঞ্চনজঙ্ঘার ওই রকমভাবে দেখা সূর্যের আলোটা পড়ে, এইটা কিন্তু অনেকেই যায় না ওখানে। কেন, সবাই টাইগার হিল সকালে করে এলো, করে এসে বাকি অন্যান্য ট্যুরগুলো সবাই কমপ্লিট করে হোটেলে ঢুকে যাচ্ছে, না তো মেলে গিয়ে এনজয় করছে, রাতে হোটেলে ঢুকছে। কিন্তু কেউ যদি সময় করে ওই সানসেটটা দেখতে যাওয়ার জন্য যায় টাইগার হিলে, তার বলতে পারে তার কাছে একটা দুর্ধর্ষ অভিজ্ঞতা হবে। খুব সুন্দর, খুবই সুন্দর লাগে। আমিও দেখো এই আজকে প্রথমেই তোমার মুখে এটা শুনলাম যে সবাই টাইগার হিল বললেই সানরাইজ। Sunrise। এটা মানে ওইখানে লোকাল গাইডই বলো, যাই বলো, ওরা ওইটাই বলে। সানসেটের কথা এটা কেউ বলে না। দুর্ধর্ষ, ওই গোল্ডেন আওয়ারটা এত বিউটিফুল লাগে, মানে পুরো পাহাড় তো একদম পুরো সোনালি, তারপরে চেঞ্জ হয় কালারটা, মানে অদ্ভুত হয়ে, তারপরে অরেঞ্জ হচ্ছে, লাল হচ্ছে, শেষে পুরো আকাশটা নীল হয়ে গেল, ব্লু আওয়ার বলে যেটাকে। এটা একটা খুব ভালো দার্জিলিংয়ে দেখা। আর দার্জিলিং গেলে আমি অনেক সবাইকে বলবো যে একবার কেউ যদি বৃহস্পতিবার করে ওখানে থাকে, তাহলে দার্জিলিং একটা লোকাল হাট হয়, গোর্খে হাট। যারা খুব ফুড লাভার, যারা বিশেষ করে ফুড লাভার, তারা যদি ওইখানে যায় একবার, সে সারাদিন প্রচুর নেপালি অথেন্টিকেট ফুড, লোকাল অথেন্টিকেট ফুড, সে সেটা নিতে পারবে। সব ধরনের খাবার ওখানে পাওয়া যায়, ঠিক চকবাজারের সামনেই ওটা। আচ্ছা। এটা খুব সুন্দর একটা। আর দার্জিলিং আরেকটা রয়েছে নতুন, যেটা একটা হয়েছে আপনার পাত্তাবং হয়েছে, তার গ্লাস ব্রিজ হয়েছে। গ্লাস ব্রিজটাও খুব সুন্দর, ওখান থেকে জামনি রিভারটা, মানে এগুলো হচ্ছে তথাকথিত দার্জিলিং ট্যুর, মানে দার্জিলিং যে লোকে ঘোরে তার থেকে কিছুটা এগুলো হচ্ছে, এগুলো আলাদা। তো এই জায়গাগুলো ঘুরলেও খুব সুন্দর লাগবে। তারপর দার্জিলিং পার করে লেবং, লেবং হয়ে সোজা মিনারেল স্প্রিং, দাইপানি যাওয়ার রাস্তা। ওখানে দুর্ধর্ষ ওয়াটারফল আছে। লেবং ভালো। আমি গেছিলাম একবার। ওই ওইখানে রাস্তাটা, যে গোল্ফ কোর্স, হ্যাঁ, না গোল্ফ কোর্স না, স্টেডিয়াম আছে, কোর্স, স্টেডিয়াম আছে একটা। তো ওখান থেকে সোজা একটা নদীর দিকে রাস্তা নামে, দারুণ জায়গা, খুব ভালো এক্সপ্লোর করা যায় জায়গাগুলোকে। তো দার্জিলিং যারা ঘুরতে আসে, একটু হাতে সময় নেই, এই জায়গাগুলো ঘুরলে তার একটা আলাদা রকম অভিজ্ঞতা হবে। তুমি একটা জায়গার নাম নিলে এখন, উচ্চারণটা হয়তো আমি ভুল করতাম, এটাই তোমার থেকে জানতে চাইছি। পত্তাবং না পুট্টাবং জায়গাটা? পাত্তাবং, পত্তাবং। লোকালরা বলে পাত্তাবং। সেইখানে তোমাদের একটা প্রপার্টি ছিল, এখন আছে কিনা জানি না, সেখানে আমি গেছিলাম। হ্যাঁ। ওইটার উপরে আমি একটা ব্লগও বানিয়েছি, আমি শেয়ার করে দেবো, আপনারা দেখতে পারবেন। ওইটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আমি তখন ভেবেছিলাম যে এই যে মানুষ দার্জিলিং আসে, হোটেলে থাকে, দুরাত্রের জন্য যদি কেউ যায়, এক রাত্র মেইন দার্জিলিংয়ে থাকলেও ওই পত্তাবংয়ের মতন জায়গায় যদি থাকে, তাহলে তো একটা অন্যরকম একদম এক্সপ্লোর করতে পারে। খুব সুন্দর চা বাগান, দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওখান থেকে। হ্যাঁ, দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখে, মানে পর্দাটা সরিয়েই দেখা যায়, আর খুব ছিমছাম পাহাড়ের মধ্যে। খুব খুব ভালো, মানে দার্জিলিংয়ে কিছু জায়গা আছে, যেমন ধরুন কেউ যদি সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে দার্জিলিং থেকে বা একটা গাড়ি নিয়ে একটু এগিয়ে গেল আপনার সিংমারির দিকে, ওখানে, ওখান থেকে দার্জিলিং শহরের আলোটা দেখা যায় রাতে। সিংমারি? সিংমারির একটু আগে। এটা কোন দিকটায়? এটা দার্জিলিং থেকে রূপে যাওয়ার রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে একটা জায়গা রয়েছে রাস্তার উপরই, এটা সাইডের, ওখান থেকে দার্জিলিং শহরের আলো দুর্ধর্ষ দেখা যায়। মানে কারো যদি এই ধরনের মানে পছন্দ যে আমি পুরো দার্জিলিংয়ের আলোটা দেখবো, না হোটেলে বসে তো দার্জিলিং আলো দেখা সম্ভব না, প্রচুর আলো চারদিকে, ওই ফাঁকা জায়গাগুলোতে এলে তখন দেখা যায় হ্যাঁ সত্যি দার্জিলিং শহরে যেখানে আমরা আছি সেটা কত সুন্দর দেখতে। এই পাহাড়ের মধ্যে জোনাকির মতো পুরো দিওয়ালির লাইট জ্বলছে, মানে সারা বছর দিওয়ালি, এইটা দুর্ধর্ষ।
তো এই ছোট ছোট জায়গাগুলো একটু ঘোরার মজাটা একদম আলাদা, আলাদা আলাদা। দুর্দর্শ লাগে এই জায়গাগুলো। সেটাই, মানে এক্সপ্লোর করার অনেক কিছুই আছে। অনেক অনেক মানুষের কিছু। হয়তো সঠিক একটু গাইডেন্সের দরকার। আর একদম। এরকম তোমার মতন যদি কেউ এক্সপিরিয়েন্স মানুষ থেকে ওদের সাথে আলোচনা করে করে নিলে তখন অনেকটাই খুব। কিছু করতে পারবে। কেউ যদি মনে করে পায়ে হেঁটে ঘুরবো দার্জিলিংটা, প্রচুর জায়গা আছে এরকম ভালো, বেশ ভালো লাগবে। আপনার যেমন ওই লেবংয়ের রাস্তাটা যেটা বললাম, আর ইয়ে আছে আমাদের ম্যালের পেছনে যে রাস্তাটা, সেই রাস্তাগুলো খুব ভালো লাগে পায়ে হেঁটে ঘুরতে। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে পায়ে হেঁটে ঘোরার জন্য ভালো। হুম হুম হুম, একদম একদমই ওটা পায়ে খুবই হেঁটে ভালো। ঘোরার জন্যই ভালো। আচ্ছা, আরেকটা বিষয়, একটা যে কোনো জায়গায়, খালি দার্জিলিং নিয়ে বলছি না, যে কোনো জায়গায়, যেহেতু এখন আমরা দার্জিলিং সিকিম নিয়েই কথা বলবো, তো প্রত্যেকটা জায়গার দেখবে ওর নেচার, সুন্দরতা, এগুলোর সাথে সাথে একটা জিনিস খুব ম্যাটার করে, ওইখানের যে স্থানীয় যে কালচার। তো পট করে তো আমরা মানুষ কমনলি এটাও বলে থাকি আমরা যে নেপালি, না আমি কিন্তু এখানে টার্মটা নেপালি না বলে আমি গোর্খালি বলতে বেশি পছন্দ করি আর কি। গোর্খা কমিউনিটি যেটা, আমি এটাই বলবো। তো এই যে গোর্খা কমিউনিটি, ওদের যে কালচারাল ইনফ্লুয়েন্স, এই দার্জিলিং ঘিরেই আমি মেইনলি বলবো প্রথম। তো এই কালচারের ইনফ্লুয়েন্সটা নিয়ে তুমি বলো, মানে গোর্খালি কালচারটা এই ট্যুরটাকে করো কত বড় মানে মানুষের জন্য। এই যে তুমি একটু আগে ওদের খাবারের কথা বললে, যারা ঘুরতে ভালোবাসে তারা ওইখানে লোকাল খাবার খেতেও ভালোবাসে। তো ওদের কালচারটা নিয়ে তোমার জানা অভিজ্ঞতায় যদি কিছু শেয়ার করো। দেখো, ওদের কালচার সত্যি খুব সুন্দর, খুব কালারফুল, খুব কালারফুল, খুব পোলাইট, এবং মানুষের সাথে মেশা, এটা ওদের মধ্যে দুর্ধর্ষ, এটা প্রথম থেকে দেখে এসেছি। একদম একদম। আমি যখন বিশেষ করে হোমস্টেতে যখন আমি যাই, তখন ইচ্ছা হয় যে ওদের মতো করে থাকি, ওদের লাইফস্টাইলটাকে আমি অবজার্ভ করি। অ্যাকচুয়ালি হোমস্টে কনসেপ্টটা সেভাবেই চালু হয়েছিল। তো ওরা কীভাবে রান্না করছে, ওরা কীভাবে খাচ্ছে এবং কী খাচ্ছে। দেখো, আমরা বাঙালিরা সব জায়গা থেকে তো বাঙালি খাওয়াটা খুঁজি, যে সকালবেলা একটু লুচি পুরি পেলাম, পরোটা খেলাম, আলু খেলাম। দুপুরবেলায় ওখানে জেনারেলি ডিমটাই বেশি হয় হোমস্টেগুলোতে, কিছু জায়গায় মাছ হয়ে থাকে। তো নেপালি যে ফুড, নেপালি ফুডটাকে একবার টেস্ট করা উচিত। একদম। কারণ আমি দুদিনের জন্য ঘুরতে এসে আমি যদি একটা দিন ওদের খাবারটা খাই, আর ওদের খাবারটা এত টেস্টি আর এত সুন্দর করে বানানো, সত্যি। বিশেষ করে ওরা কিছু কিছু জিনিস বানায় যারা লোকাল, ধরুন চাটনি, ওরা কিছু কিছু ধরনের চাটনি বানায় দারুণ লাগে আমার। যেইগুলো আমাদের এখানে আমরা পাবো না, বানাতে পাবো না, মানে খুঁজে পাবো না। সে তোমার দাল্লে ইউজ করেই হোক, ডালের ইউজ হোক, বা আমাদের নর্মালি ধনে পাতা, এগুলো সব দিয়ে ওরা এত সুন্দর করে খুব বানায়। সুন্দর ওই চাটনিগুলো ইউজ করা। তারপরে ওরা এক ধরনের স্যালাড বানায় যেটার মধ্যে ওরা তিল ইউজ করে। তিল ইউজ করে। হ্যাঁ, খুব দুর্ধর্ষ লাগে ওই স্যালাডটা। লোকাল টমেটো একটা হয় ওদের, ওই লোকাল টমেটোটা একটু টক হয়, ওটা দিয়ে একটা বানানো। তারপরে ওদের ওই বাঁশের আচার, এরকম প্রচুর খাবার আছে ওদের, প্রচুর খাবার। গুঞ্জুকের ডাল, গুঞ্জুকের সবজি, স্কোয়াশের ভ্যারাইটি, স্কোয়াশ। স্কোয়াশের প্রচুর ভ্যারাইটি। সকালে ওই স্কোয়াশের মানে ঝোল টাইপের তরকারি দিয়ে যে রুটিটা দেয়, খুব ওটা সুন্দর। মানে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকফাস্ট। এর থেকে ভালো ব্রেকফাস্ট হতে পারে। পাহাড়ে গিয়ে যদি ওদের এই ফুডটাকে আমরা ট্রাই করি, আমার মনে হয় এটা একদম দারুণ। আমরা তখন ওই পাহাড়টাকে মানে আরো ফিল করতেও পারবো, কারণ কি নেচারের সাথে যেতে হলে মিশতে হবে। না আমি আমার মতো থাকলাম তাহলে ঠিক হয় না আর কি। এক্স্যাক্টলি। আপনি চিন্তা করেন, আপনি কাঞ্চনজঙ্ঘা কোনো একটা হোমস্টেতে বসে আছেন বারান্দায়, আপনার হাতে লোকাল ফুড, গরম লোকাল ফুড, সাথে কাঞ্চনজঙ্ঘা, দুর্ধর্ষ। কারণ আমি যখন বাড়ি ফিরে যাব, সে তো আমি কত না কত খাওয়ারে কতটা লাইফে চলে আসবো। এই দুটো দিন যে পাহাড়ে আছি, একটু পাহাড়ের মতো করে থাকি একদম। এবং লোকাল লোকেদের কালচারটাকে দেখি, এটা দুর্ধর্ষ লাগে। একদম একদম। তুমি যে বললে ব্যবহার, এটা নিয়ে আমি বলবো, আমি এটা সবাইকে বলি। আমি যখনই পাহাড়ে যাই, মানে এটা কেউ অন্যভাবে নিতে পারে, আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, কারোর খারাপ লাগলে এটা অন্যভাবে কিছু করার নেই। আমি পাহাড়ে গেলে ফার্স্ট প্রেফারেন্স, যখন আমি গাড়ি রিজার্ভ করে যাব, আমার ফার্স্ট হলো ড্রাইভার মানে গোর্খালি, বা কেউ বাতি ভাষায় বলে নেপালি হতে হবে। কেউ বলবে এমন কি, আমি যা দেখেছি একটা বাঙালি ড্রাইভার, আমি বাঙালি, আমি নিজে বাঙালি, বাঙালিদেরকে আমি ছোটো করছি না, কিন্তু এটা নিজের সত্যিটা ভাই মেনে নিতে হবে। একটা বাঙালি ড্রাইভার আর নেপালি ড্রাইভারের মধ্যে ডিফারেন্সটা, এটা আমার কথা কেউ এক্সপিরিয়েন্স করলে আপনারা বুঝতে পারবেন কি ডিফারেন্স। ওরা এত ফুর্তিতে থাকে, সব থেকে বড় কথা, আরে ভাইয়া উঠিয়ে হ্যাঁ গান লাগাবে, এই গান বাজাচ্ছে, যেন মনে হচ্ছে ওই ট্রিপের মধ্যে ও সামিল। সেই জায়গায় যদি একটা বাঙালি ড্রাইভার, সবাইকে বলছি না, মেজরিটির কথা আমি বলছি, আমি যা দেখেছি, দাদা একটু থামবেন, না থামা যাবে না, এই যে ব্যাপারটা, আমি বলবো এটাতেই একটা ছোট্ট উদাহরণ। দ্বিতীয়, এই যে আমি পত্তাবঙ্গে যখন গেছিলাম, এটাও আমি চট করে শেয়ার করি ব্যাপারটা। আমরা গেছিলাম তো সন্ধ্যাবেলা, যে আমাদের যে পার্টি ফার্টি হবে, ওই সময় পার্টির সাথে কিছু খাবো, তো পট করে আমরা ওটা মিস হয়ে গেছে, আমাদের কাছে ছিল না।
তো চিপস টিপস কেনার জন্য ওইখানে তো নিচে নামতে হয়, আবার উপরে উঠতে হয়। তো এই দিদিকে জিজ্ঞাসা করলাম ওইখানে যে হোমস্টের যে ওনার, যে দিদি নিচে যাব, কোথায় দোকান আছে? তো দিদি বললো কিসের জন্য? আমি বললাম এইটা। বললো আমরা তো বাড়িতে মোমো বানাচ্ছি বাড়ির জন্য, আপনাদেরকে মোমো দিলে খাবেন? আমি বললাম আরে এটা কী কথা, বাড়িতে বানানো মোমো কেন খাবো না? তুমি বিশ্বাস করবে না, আমাদেরকে যা মোমো দিল, আমাদের আর অন্য কিছুর তো দরকার পড়লোই না। সব থেকে অবাক কী হলাম যখন আমি বললাম যে কিতনা হুয়া, বললো এ তো ঘর কে লিয়ে বানায়া থা, আপকো বেচনে কে লিয়ে তো নেই বানায়া, ওটার কোনো টাকাই নিল না। তো এই যে ভালোবাসাটা, এগুলা যে পাহাড়ে গেলেই আপনারা পাবেন, একদম যেটা সত্যি ঠিক কথা। ঠিক, এটা 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 আমি দেখেছি ওখানে, বহু বছর ওই রুটে কাজ করে একটা অভিজ্ঞতা হয়েছে ওখানে, যে পাহাড়ের মানুষের সাথে, হ্যাঁ তবে এটা ঠিক পাহাড়ের মানুষের ভালোভাবে মিশতে হবে, তাদের মিশতে সাথে হবে, মিশতে মিশতে হবে, হবে। না মিশলে হবে না। মানে ওনাদের সাথে মেশা, একটু ওনাদেরকে বোঝা, একটু এটা খুব দরকার। তাহলে একটা ট্যুর খুব দুর্ধর্ষ হতে পারে। ঠিক ঠিক। দাদা আরেকটা বিষয়, এটা হলো যখনই আমরা কোথাও যাওয়ার কথা ভাবি, আচ্ছা প্রথম এটা বলি যে পাহাড়, পাহাড় নিয়ে তো আমাদের মেন প্রথম থিমটা চলছে, পাহাড়ের দেখবে একটা জিনিস, এটাও তুমি একটু আগে নিজে বলেই দিলে অলরেডি, যে পাহাড় কিন্তু আমার প্রত্যেকটা, কেউ কেউ বলে আমাকে কোন সিজনে ভালো, আমার উত্তরটা সবসময় এটাই থাকে যে পাহাড়ের প্রত্যেকটা সিজনই ভালো। বৃষ্টির পাহাড় একরকম, আবার ওই নভেম্বর অক্টোবর নভেম্বরের পাহাড় ওইটা আরেক রকম, ফেব্রুয়ারির অন্যরকম। কোনো সময় পাহাড় খারাপ তো আমার মনে হয় না, প্রত্যেকটারই আলাদা আলাদা ব্যাপার আছে। বিশেষ করে তোমার ওই যে সন্দকপুর লাইনে, আমি এখন অব্দি আমার ভাগ্যে একবারই যেতে পেরেছি, মানে ওইটা আমি কখনো কখনো ভাবি এটা একটা স্বপ্নের মতো মনে হয় আমার, এত মানে সুন্দর জায়গাগুলো। আর ওই যে বললে প্রত্যেকটা বেলাতে মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা হালকা স্নোফলও পেয়েছি, বৃষ্টিও পেয়েছি, আবার কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, সব কিছু। প্রশ্নটা এইটাই, তাও এই দার্জিলিং সিকিম এই পুরো ব্যাপারটাতেই তোমাকে যদি কেউ বলে, যেহেতু তুমি সবাইকে নিয়ে চলো, কোন সিজনটা মানে ওয়েদার এবং সিজন বলে যদি কিছু থাকে, ওই বিষয়ে কি বলবে তুমি? পাহাড়ে ঘোরার জন্য সব থেকে ভালো সিজন, যদি খুব ক্লিয়ার স্কাই কারো লাগে, কেউ বললো যে আমার একদম পরিষ্কার আবহাওয়া চাই, কাঞ্চনজঙ্ঘা দেখতে কাঞ্চনজঙ্ঘা হবে। পরিষ্কারভাবে দেখতে পারবো, এবং যেখানে রাস্তাঘাটে ধস নামার প্রবণতা থাকবে না, তাহলে বলবো যে নভেম্বর ডিসেম্বর বেস্ট। নভেম্বর নভেম্বরটা সত্যি খুব ভালো। এটা পাহাড়ে যে কোনো অঞ্চলে নভেম্বরটা সবচেয়ে ভালো হয়, নভেম্বর বেস্ট। বিশেষ করে সান্দাকফু তো আরও সুন্দর হয়। আর আরেকটা এর মাঝেও কি, পাহাড় কিন্তু বর্ষা সবচেয়ে সুন্দর। বর্ষাকালে যে রূপ দেখা যায় পাহাড়ের, সেটা কিন্তু আর অন্য সময় নেই। এই যে গ্রিনারি, একদম। এই যে সবুজ, তার সাথে মেঘ কুয়াশা। বর্ষায় আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, আছে। পাহাড়ে একটা ধসের প্রবণতা থাকে, এটা আছে। ওই একটা ওটা বাদ দিলে পাহাড় বর্ষা সুন্দর। আর ক্লিয়ার স্কাই চাইলে পরে নভেম্বর ডিসেম্বর বেস্ট। নভেম্বর খুবই ভালো সময়। ওর নভেম্বর, মাঝখানে কেউ যদি ট্যুর প্ল্যান করে, খারাপ হয় না, ভালোই। নভেম্বরে আমাদের শিলিগুড়ি থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দেখা যায়। আর কেউ যদি ফুল দেখতে চায়, যেমন পাহাড়ে রডোডেনড্রন ফুল, ম্যাগনোলিয়া ফুল, এগুলোর জন্য মার্চ এপ্রিল। মার্চে। মার্চ এপ্রিলটা ফুলের সময়, ওই সময় ফুল হয়। কেউ যদি মনে করে যে না আমি ভালো স্নোফল দেখতে চাই, তাহলে তার জন্য জানুয়ারি ফেব্রুয়ারি একরকম। মানে প্রকৃতি আমাদের উত্তরবঙ্গকে পুরো ভরিয়ে দিয়েছে প্রতিটা সিজনে, যে তুমি যেই সিজনে যাবে সিজনেই কিছু না কিছু কিছু আছে। না কিছু না আসে। মানে একবারে তো কোনো কিছু সব দেখা শেষ হয় না, এখন যদি কেউ বলে যে আমি একবারেই সব দেখবো, তাহলে পুরো বছর ওইখানে থাকতে হবে। থাকতে হবে। মানে এক একটা সময় গিয়ে এক এক রকম সে পাবে। আরেকটা দাদা, এটা খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, কেউ একা ঘুরতে পছন্দ করে, কেউ আবার ওয়াইফকে নিয়ে যাবে, হানিমুনে গেল, এটা একটা ঘোরা। কেউ আবার না গেলে বন্ধুদের সাথেই যাব, 5 জন 6 জন 10 জন। তো তোমাদের তো সবাইয়ের সাথেই ডিল করতে হয়। তো এই ব্যাপারটাতে প্রত্যেকটা পার্সোনালিটি আলাদা, প্রত্যেকটা মানুষের চিন্তাধারা আলাদা। তো এই মানুষগুলোকে ম্যানেজ করা, কেউ ধরো বললো যে না আমি সান্দাকফুতে গিয়েও আমি মাছ ভাতই খাবো, আমি মোমো পছন্দ করি, হতেই পারে। তো এই জিনিসগুলোকে ম্যানেজ করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জেস বা কি, এটা যদি একটু শেয়ার করো। এটা বহুবার হয়েছে। এটা প্রথম আমাদের খুব অসুবিধা হতো, যে এক একজন এক এক রকমের খাবার ডিমান্ড, পাহাড়ে যে অনেক কিছু পাওয়া যায় না, এটা নিয়ে আমরা অনেকগুলো প্রবলেম ফেসও করেছিলাম। তারপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ফুড মেনুটা, কি কি খাবার পাওয়া যেতে পারে পাহাড়ে, সেটা আমরা গেস্টকে বুকিং করার সময় আমরা এখন মেল করে দিই, যে আপনি এই ধরনের খাবারগুলো পাবেন। তারপরেও বেশ কিছু লোক গিয়ে ডিমান্ড করে, সবাইকে সব কিছু অন্যের ওয়েতে গিয়ে মানে থ্রুতে গিয়ে জানানো সম্ভব হয় না। তো অনেকে আসে অন্য কোনো এজেন্সির থ্রুতে এলো,
তারা হয়তো সেরকমভাবে কিছু জানালো না, কিংবা হয়তো আমার জানানো হয়নি ঠিক মতো, কিংবা গেস্ট হয়তো সেরকমভাবে গেস্টের কাছে পৌঁছায়নি। তো ওখানে গিয়ে বলতো যে না আমার তো এই খাবার লাগবে, তখন ওই জায়গায় একটু সমস্যা তো হতোই। তবে মানুষ এখন অনেকটাই সচেতন। মানুষ কিন্তু এখন জানে যে কোথায় কোন জায়গাটা পাওয়া যায় আর পাওয়া যায় না। আগে থেকে অনেকটা ভালো ডেভেলপ হয়েছে এটা। তো দার্জিলিংয়ে যেমন পাওয়া যায় এখন সব, দার্জিলিংটা এখন অসুবিধা হয় না। দার্জিলিং এখন মাছ, মাংস, মাটন সেই পাওয়া যায়। অফবিটগুলোতে একটু সমস্যা, অফবিটগুলোতে সব পাওয়া যায় না। তার সাথে সাথে ডিমান্ড তো বাড়ছেই, এখন যত দিন যাচ্ছে এগুলোর ডিমান্ড বাড়ছে। লোকে এখন আগের মতো না, লোকে এখন মানে যারা যাচ্ছে তারাও একটু চাইছে ভ্যারাইটি ফুডটা হোক। পারলে পারলে কোনো কোনো সময় হয়তো পিৎজা বার্গারও চেয়ে বসে, এরকম অবস্থা। এটা আমরা ফেস করেছি যে ওটা পেলে ভালো হতো একটু ইভিনিং স্ন্যাক্সে। তো ভ্যারাইটিও কিছু করা উচিত আমারও মনে হয়। কিছু স্টেজ যেগুলো যেগুলো আছে সেখানে গতানুগতিকভাবে একই রকম খাবার না রেখে একটু ভ্যারাইটি ওখানেও করা উচিত, যাতে গেস্টরও যাতে ভালো লাগে। স্বাভাবিক তো তুমি ধরো আজকে দুদিন ধরে একটা হোমস্টেতে বসে আছো, তোমাকে যদি দুদিন ধরে সেম খাবার দেয় তোমারও খারাপ, মানে একটু বিরক্ত, তোমার বলতে পারো একটু একটু আলাদা হোক। তো এই আলাদা হলে খারাপ, একটু ভালোই হয় আলাদা হলে। তো মানে তার বললে বলবো না যে বিশাল কিছু ডিমান্ড, তা না, একটু চেঞ্জেস হলে ভালো হয়। ট্রেকিংয়ে যে যাওয়া হয় সান্দাকফু তো মেইনলি খুব পপুলার মানে আছে ট্রেকিংয়ের জন্য, ওই ট্রেকটা। তো এই ট্রেকিংয়ে অনেক সময় মানুষের তো ফিজিক্যাল একটা ব্যাপারও থাকে, কেউ হাঁপিয়ে যায়, কেউ ধরো বসে গেল যে আমি আর পারছি না। তো এগুলোর কি তোমাদের কিছু ব্যবস্থা থাকে যে? হ্যাঁ, যেমন আমাদের যখন ট্রেক গ্রুপগুলো যখন বেরোয় তখন গাইড থাকে, পোর্টার থাকে, এবং গাইড পুরোটা টিমটাকে ফলো করে, কে কতটা পেছালো না পেছালো এগুলো দেখে। কেউ পিছিয়ে গেলে তার জন্য অপেক্ষা করা হয়, কেউ আগে চলে গেলে তাকে বলা হয় যে তুমি যখন আগে যাচ্ছ তাহলে তুমি ওই সামনে এই দোকানটাতে একটু ওয়েট করো, না তো তুমি দোকানটাতে বলে যাও। সব থেকে ভালো আমরা বলি একটু ওয়েট করো, ধীরে সুস্থে চলো, যাতে পুরো টিমটা যাতে একসাথে মুভ করতে পারে। কেউ আগে চলে গেলে আমরা বলে দিই যে তুমি ওই দোকানে বলে দেবে যে এই টিমের সাথে আছে, আমি একটু আগে গিয়ে দাঁড়াচ্ছি। তো আমরা ওয়াকি টকি ইউজ হয়, আমাদের ওয়াকি টকি থাকে, ওটা দিয়ে যতটা পারি আমরা কন্ট্রোল করি। আর ট্রেকের আমাদের গাইডরাও খুব ভালোভাবে আমাদেরকে মানে থাকে, ওরা ওরা পুরো টিমটাকে খুব ভালো করে খেয়াল করে যে কে কোথায় যাচ্ছে। এই যে শিলিগুড়ি থেকে ধরো গ্যাস শিলিগুড়িতে আসলো, শিলিগুড়িতে তো আসতেই হবে, শিলিগুড়ি থেকে সান্দাকফু যে ট্রেকটা, এটা কতদিন লাগে? দেখো, শিলিগুড়ি থেকে প্রথম দিন গিয়ে মানেভঞ্জনের আশপাশে একটা স্টে হয়, হয় মানেভঞ্জন হলো, ধোত্রে হলো, একটা স্টে হলো। স্টে হয়ে তার একটা রেস্ট চাই, কারণ যারা কলকাতা কিংবা বাইরে থেকে আসে তাদের একটা রাতের ট্রেন ফ্লাইটের একটা জার্নি থাকে, বিশেষ করে যারা ট্রেনে আসে, ট্রেনে তখন তারপর আবার গাড়ির একটা জার্নি, 3 ঘন্টা 3.5 ঘন্টা গাড়ির জার্নি। এই মানেভঞ্জন কিংবা ধোত্রেতে একটা স্টে হয়, ওদিন ফ্রেশ হয়ে গেলো, তারপরের দিন থেকে ট্রেক শুরু হয়। জেনারেলি ট্রেক করতে গেলে মোটামুটি আমাদের 5 নাইট চাই মিনিমাম, তাহলে ট্রেকটা ভালোভাবে হয়। 5 নাইট? হ্যাঁ, এটা মিনিমাম। এরপরেও 7 রাত 8 রাত হতে পারে ওটা। হতে পারে। কারণ প্রতিদিন এখান থেকে আমাদের মানেভঞ্জন থেকে সান্দাকফু হচ্ছে 31 কিলোমিটার। এই 31 কিলোমিটারকে আমরা 4 ভাগে ভাগ করে 4 দিনে ভাগ করেছি। যেমন প্রথম দিন টংলু কিংবা টংলি, মানেভঞ্জন থেকে কোথায় বললে 35 কিলোমিটার? 31 কিলোমিটার আপ টু সান্দাকফু। ও, 31 কিলোমিটার সান্দাকফু। আচ্ছা আচ্ছা। এবার এই 31 কিলোমিটার পৌঁছানোতে আমরা এটাকে 4 দিনে করেছি এটাকে, ধীরে ধীরে। যেমন প্রথম দিন মানেভঞ্জন থেকে টুমলিং কিংবা টংলু, পরের দিন আপনার কালীপুখুরি, তারপরে সান্দাকফু, তারপর শ্রীখোলা। এতে কি হচ্ছে, হাঁটার সাথে সাথে একটু রেস্ট দরকার, কারণ কন্টিনিউয়াস ওই রুটে হাঁটা খুব অসুবিধা হয়, কারণ ওখানে তো অনেক কিছু ক্রাইসিস, রাস্তাঘাট, ওয়েদার সব কিছু। তো এই রেস্ট করে 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 ট্রেকটা হয়। ফালুটটা আবার? হ্যাঁ, ফালুটটা একটু দূরে, ফালুট আবার সান্দাকফু থেকে 21 কিলোমিটার। ফালুট নিয়ে কেউ যদি ট্রেক করতে চায় তাহলে তাকে মিনিমাম 7 নাইট 8 ডেজ টাইম রাখা উচিত। তাড়াহুড়া না, মানে এখানে তাড়াহুড়া করে না, কিছু জয় করতে এসছে এরকম তাড়াহুড়া করা দরকার নেই। খুব সুন্দর এনজয় করা রুটটাকে ভালো করে দেখা, যেখানে একটু দাঁড়ানো নিচে দাঁড়ালাম, একটু ছবি তুললাম, একটু হয় না চোখ ভরে একটু দেখলাম পাহাড়কে একটা জায়গায় বসে। তো কোনো তাড়াহুড়া করে ট্রেক করার দরকার নেই। আমি খুব সময় কম, আমি অফিসের ছুটি পাচ্ছি না, আমি যাই একটা খুব কুইক একটা ট্রেক করে আসি, তাদেরকে বলবো না এরকমভাবে ট্রেক করতে আসবে না। ট্রেকটা হচ্ছে একটা মানসিক শান্তি, এটা এক মনে একটা মানসিক শান্তি, যে এটা করে যখন ফিরবে মানুষ তখন সেটা অন্যরকম মানসিকতা নিয়ে ফিরবে। কষ্ট হবে, কিন্তু যখন ফেরার আনন্দ, ওই যে করে এলো সে একদম আনন্দটা সারা জীবন মনে থাকে। সারা জীবনের জন্য এই রুটটা। আবার যারা গাড়ি নিয়ে যাচ্ছে এই রুটে, গাড়ির জন্য 2 নাইট 3 নাইটে অনেকে হয়ে যায়, গাড়িতে অসুবিধা। আচ্ছা, এখন তো টু হুইলার বন্ধ। টু হুইলার বন্ধ, এটা জুন 2018 19 এরকম হবে। এরকমই হবে। ও, তখন থেকে বন্ধ। এখন বাইক ওখানে অ্যালাউ করে না, বাইক যাচ্ছে নেপাল হয়ে, নেপাল? নেপাল হয়ে এখন লোক সান্দাকফু আচ্ছা, যাচ্ছে। ফালুটটা কি নেপালে পড়ে? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে। ওখানে কি হয় না, ওটা হচ্ছে
রাস্তা যদি ইন্ডিয়ার হয়, বাদিকটা নেপাল আর রাস্তাটা ইন্ডিয়ার মানে বর্ডার লাইন। বর্ডার। যেমন সান্দাকফু যাওয়ার সময় মানেভঞ্জন থেকে শুরু করলে পরে মেঘমা, বা হাতটা নেপাল, রাস্তাটা ইন্ডিয়া। টুমলিং বাড়িঘরগুলো যেখানে হোটেল হোমস্টেসগুলো সেগুলো নেপালে। আবার ঠিক সান্দাকফু পৌঁছে সান্দাকফুর সাইডে দুটো হোটেল, আবার বেশিরভাগ সমস্ত হোটেল ইন্ডিয়ান সাইডে, আলে হোটেলগুলো নেপাল সাইডে। তো এরকমই থাকুমটা নেপাল সাইডে, আবার রাস্তাটা আবার ইন্ডিয়ার, মানে পুরো বর্ডারের মধ্যেই ওটা একবারে। ওখানে একটা যার জন্য এখানকার এসএসবিরা থাকে ওখানে, মানে এটা ইন্ডো নেপাল ট্রিপ পুরোটা একসাথে। আচ্ছা দাদা, তুমি তো সান্দাকফু ট্রেক নিয়ে তো মোটামুটি আমার মনে হয় এই মুহূর্তে আমার আর কিছু মাথায় আসছে না। জানতে তো আর অনেক কিছুই ইচ্ছে করে, বা অন্যদেরও হয়তো অনেক কিছু হয়তো জানার ছিল। এবার আমি বলবো যে এই দার্জিলিং ছাড়া এবার আমরা একটু দার্জিলিং থেকে যদি শিফট করি, আচ্ছা দার্জিলিংয়েরও যদি তুমি আরও কিছু জায়গার যদি একটু নামগুলো বলো, যেরকম আমরা আগে দার্জিলিংয়ের এই প্রত্যাবং টত্যাবং তো বললেই, তারপরে এদিকে আর অন্য আরও কিছু কিছু। দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা ভালো জায়গা রয়েছে রঙ্গিত মাজুয়া। রঙ্গিত মাজুয়া মানেভঞ্জন থেকে 5 কিলোমিটার নিচে, ওটা বিজনবাড়িও আসা যায়, এদিকে যাওয়া যায়। দুর্ধর্ষ একটা গ্রাম, মানে রঙ্গিত মাজু, রঙ্গিত নদী আছে। হ্যাঁ, রঙ্গিত মাজু সাউজি খোলা ওখানে। রঙ্গিত মাজু একটা দুর্ধর্ষ গ্রাম, ছোট একটা গ্রাম। ওই গ্রামে হাতে গোনা 5-6টা হয়তো হোমস্টে হবে। ওর মধ্যে কিছু হোমস্টে এত সুন্দর, মানে কিছু না, সব হোমস্টে যারা চালায় ওখানে লোকাল পিপলস আছে, ওখানে বাইরের কিছু লোক চালায়, দুর্ধর্ষ। আর সবচেয়ে ওই গ্রামটা এত সুন্দর, যেমন পাহাড়, পাশে নদী, ঝর্ণা, ওখানে একটা দুর্ধর্ষ ঝর্ণা আছে এই রঙ্গিত মাজুয়াতে। দারুণ জায়গা। কেউ যদি রঙ্গিত মাজুয়া যায়, কেউ যদি মনে করে ট্রেক করবো ওই ঝর্ণাতে, যেতে পারে। খুব ভালো বার্ড ফটোগ্রাফি ওখানে হয়, খুব ভালো পাহাড়ের ভিউ ওখানে। ওর মধ্যে রঙ্গিত মাজুয়ার মধ্যে দামেগাঁও বলে একটা জায়গা রয়েছে, প্রথমেই একদম মানে খুব কাছে, বিউটিফুল সিনারি। দামেগাঁও মানে ওর ব্যালকনিতে বসলে কিংবা রুমে তাহলে জানলা দিয়ে যে পাহাড় দেখা যায়, দুর্ধর্ষ। তেমনি মেঘের আনাগোনা খুব ভালো। তার নিচে রঙ্গিত মাজুয়ার বাজারের ওখানে একটা হোমস্টে রয়েছে, রাজীব বলে একজন হ্যান্ডেল করে, মানে চালায়, ওনারই বাড়ি ওটা। দুর্ধর্ষ ওর ভিউ, খুব সুন্দর ভিউ, খুব ভালো ব্যবহার। তার আর একটু নিচে নদীর পাশে রয়েছে অরণ্যবাস হোমস্টে, একদম অন্যরকম অ্যাটমসফিয়ার, পুরো জঙ্গলের মধ্যে হোমস্টে, নদীর পাশে। সারাক্ষণ জলের আওয়াজ আর পাখির আওয়াজ, সারাক্ষণ 24 আওয়ার্স জলের আওয়াজ শুধু। আর পুরো জঙ্গলের মধ্যে সানলাইট খুব কম ঢোকে। সুন্দর সুন্দর কটেজ রয়েছে, খাওয়া দাওয়ার পুরো নেপালি অথেন্টিকেট ফুড ওরাও করে। ওর কুকটার নাম হচ্ছে ছিরিং, খুব সুন্দর সুন্দর নেপালি অথেন্টিকেট ফুড। ও আমাকে একবার একটা চাটনি খাইয়েছিল, ওই ছোটো ছোটো গোল গোল সবুজ রঙের, বেশ টক টক হয়, সেটাকে বেটে ওর মধ্যে ডল্লে খুরসানি টমেটো পুড়িয়ে চাটনিটা, মানে মুখে লাগার মতো। তো এই গ্রামটাও একটা দারুণ একটা জায়গা। আরেকটা আছে ওখান থেকে একটু এগিয়ে কপিদারা, এটাও একটা খুব সুন্দর গ্রাম, ভালো। এই একটা আছে। তারপরে তো এখন মানে ইন্টারনেটের জন্য তো এখন অনেকগুলো জায়গা বেশ ফেমাস, প্রচুর ফেমাস, কিন্তু এখনও বেশ কিছু জায়গা উঠে আসেনি। সেই জায়গাগুলোর নাম হচ্ছে এগুলো, যেমন কপিদারা। কপিদারা তো সার্চ করে অনেকে জানবে না যে কপিদারাটা কোথায়। এটাও একটা দুর্ধর্ষ গ্রাম। তারপরে গোপালধারার আগে কিছু জায়গা আছে, টি স্টেটের আগে কিছু জায়গা আছে, গুফা পাতাল বলে একটা জায়গা রয়েছে, ওটাও খুব সুন্দর জায়গা। এরকম বেশ কিছু নতুন নতুন জায়গা আছে যেগুলো লোকে, তো দেখুন লামাহাটা, তাকদা, তিনচুলে, এই জায়গাগুলো যাচ্ছে লোকে। ওখানে জায়গাগুলোর নাম যেরকম, তাও লোকে শুনেছে, কিন্তু এই যে তুমি এতক্ষণ বললে, এগুলো আমার মনে হয় না খুব একটা সবাই জানে। এরকম খুব জায়গা আছে, যেমন কালিম্পং ডিস্ট্রিক্টে ডোরখোলা বলে একটা জায়গা আছে। কেউ যদি বার্ডিং করতে চায়, বার্ড ফটোগ্রাফি করতে চায়, পাখি দেখতে চায়, ডোরখোলা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা। মানে আমাদের মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি তো পাখির জন্য খুব বিখ্যাত, লাটপাঞ্চার, শুকনা ফরেস্ট, ঠিক তার ওরকমই নেওয়ারা ভ্যালির মধ্যেই এই ডোরখোলাতে। ডোরখোলা দুর্ধর্ষ সব পাখি দেখা যায়, এবং সেখানে সব ধরনের পাখির ভ্যারাইটি থাকে। ওখানে দুটো ছেলে খুব ভালো কাজ করছে পাখি নিয়ে, প্রমোদ আর বিশ্বজিৎ। ওরা দুজন খুব ভালো পাখি চেনে, এখন খুব ভালো কাজ করছে, এবং অল ওভার ইন্ডিয়া থেকে এখন ফটোগ্রাফার ওখানে আসে ফটোগ্রাফিটা করতে। এইখানে আরও কিছু কিছু জায়গা, যেমন নিমবং বলে একটা জায়গা আছে কালিম্পং ডিস্ট্রিক্টে, নিমবং, ডুকা ভ্যালি। মানে এই জায়গাগুলো খুব কম লোকের ভিড়, অল্প কিছু হোমস্টে থাকে, এবং লোকাল লোকও খুব কম থাকে। আর চারদিকে শুধু মানে বিউটিফুল নেচার, যেমন বর্ষায় তেমনি শীতে,
সব ধরুন। আর এই হোমস্টেগুলো খুব ভালো ভালো হোমস্টে, খুব মানে বেসিক, মানে বিশাল যে হাই ফাই সেরকম না, একজন মানুষকে সন্তুষ্ট হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, খাওয়া দাওয়ার ভালো। তো এরকম প্রচুর জায়গা, আরও আরও অনেক জায়গা বাকি রয়েছে। স্যাটিসফ্যাকশন তো নেচারই দিয়ে দেবে। নেচার দিয়ে একদম 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 ঠিক। দাদা, দার্জিলিং নিয়ে তো তুমি অনেক কিছু বললে, আরও অনেক শোনারই ইচ্ছা ছিল, কিন্তু পডকাস্টে একটা সময়েরও একটা ব্যাপার থাকে। এবার আসছে একটু সিকিমে। সিকিম বললেই গ্যাংটক, চাঙ্গু লেক, বাবা মন্দির, লাচুং, লাচাং, এগুলো মোটামুটি সবাই জানে। এইগুলো ছাড়া তুমি সিকিমের যদি কিছু বলো। সিকিম তো এমনি খুব সুন্দর জায়গা, ওর মাঝে আরও কিছু জায়গা রয়েছে, সিল্ক রুটের সাইডটা, যেটা সিল্ক রুট বলি আমরা, আচ্ছা, ওই জুলুক। দিকটা জুলুকে থেকে ওইখানেও কি বেশ কিছু জায়গা। তারপরে একটা কিছু জায়গা আছে, যেমন আপনার আমাদের ইসের দিকটা, ওর জায়গাগুলো অনেকগুলো আছে। ইয়াকসুম, ইয়াকসুম একটা খুব সুন্দর জায়গা, ওখানে ভালো ট্রেকিং রুট রয়েছে, গোচালা ট্রেক। ইয়াকসুম একটা ভালো জায়গা রয়েছে, ওখান থেকে চলে আসছে উথরে, ওখরে, এগুলো হচ্ছে রডোডেন্ড্রনের জন্য খুব ভালো, খুব ভালো ট্রেকিং রুট, এমনি ঘোরার জন্য খুব দুর্ধর্ষ জায়গা। রেনচেংপং, এই জায়গাগুলো সিকিমের কিন্তু খুব সুন্দর জায়গা। মানে যারা একটু নিরিবিলি শান্ত জায়গা পছন্দ করে, যে আমি গিয়ে 2 দিন একটু শান্ত জায়গায় বসবো, ওখানে থাকবো, এই ভিড় ভাড় থেকে একটু আলাদা, তাদের জন্য এটা খুব ভালো চয়েস। ইয়াকসাম, তারপরে হচ্ছে রিংঘিম থেকে শুরু করে রোলেপ বলে একটা জায়গা আছে খুব সুন্দর রিভার সাইডে, ওটাও ভালো জায়গা। তো এই জায়গাগুলো না প্ল্যান করা যেতে পারে। অনেক আছে রাবাংলা, নামচি, পেলিং যাচ্ছে, তার সাথে সাথে যদি কেউ ইয়াকসামটাও করে, রিনচেনপংটাও করে, খুব ভালো। রিনচেনপংটা দুর্ধর্ষ জায়গা, একদম নিরিবিলি, খুব শান্ত জায়গা। ওর ওই জায়গাগুলোর ভেতরে ঢুকলেই বেশ কিছু হোমস্টে রয়েছে, একদম বাড়ির মতো, পুরো একদম বাড়ির বাড়ির কথা মনে করে দেবে, এত সুন্দর সুন্দর ওখানে। ওখানকার মানুষজন, ওখানকার রীতি রেওয়াজ, ওখানকার কালচার খুব ভালো এই সিকিমের এই জায়গাগুলো। তো অনেকেই যায় যায় না, তাও তবে ওই এখন তো গ্যাংটক মানে সিকিম, গ্যাংটক, নাথুলা, সব এটাই, ওটা একটা ভালো একটা দর্শনীয় স্থান ভারতবাসীদের কাছে। তবে এই জায়গাগুলো একবার যাওয়া উচিত, একবার প্ল্যান করা উচিত, যে ঠিক আছে এই অফবিটটাও দেখবো। এই সিকিমের সাথে সাথে অফবিটের সাথে সাথে আবার নেপালের বেশ কিছু অফবিট রয়েছে ইস্টার্ন পার্টে, নেপাল। যেমন মুংডুং, আচ্ছা। তারপরে হচ্ছে সাধুটার। আমরা অনেকে এখন রিসেন্ট নাম শুনছি ইন্টারনেটে, কন্ডাম শ্রীয়ন্তু। কন্ডাম শ্রীয়ন্তু ইন্টারনেটের যুগে আজকে খুব ফেমাস, অনেকে জানে। এর বাইরেও কিছু জায়গা আছে, যেমন সুখে পুকুরি, মানে সুখিয়া পুকুরি না, সুখে পুকুরি। সুখে পুকুরি তো আমাদের দার্জিলিং। সুখে পুকুরি হচ্ছে ইলামের পরে পাঁচতার ডিস্ট্রিক্টে। আচ্ছা। ওই জায়গাটাতে গেলে পরে মনে হবে একটা সাইডে মাউন্ট এভারেস্ট, মাকালু, লোৎসে, ঠিক মাথাটা সরালে পরে ডান দিকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, কুম্ভকর্ণ, মানে যে এরকম আমি দেখবো, একসাথে একসাথে দেখবো। মানে ওই কি নাম বললে? সুখে পুকুরি। সুখে পুকুরি। সুখে পুকুরি, ঠিক তার নিচে একটা জায়গা রয়েছে সাধুটার, ওখানে লেক রয়েছে, সাধুটারের লেক। সেই লেকের মধ্যে পুরো কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্বটা পড়ে, এত সুন্দর জায়গা। ওখানে আরও আরও বেশ কিছু জায়গা আছে, পাঁচটা ডিস্ট্রিক্টের আছে, ওই জায়গাগুলো ঘোরা। প্লাস হচ্ছে নেপালে আরও কিছু আননোন পয়েন্ট আছে, মানে অনেকের কাছে এটা অজানা, যে ট্রেকার্স তারা হয়তো জানে, যেমন মুন্ডুং একটা বলে একটা পয়েন্ট আছে, করি আছে, পোখরার থেকে আর একটা ভেতরে। আরেকটা ভালো খুব জায়গা, অনেকে যায়, মানে অনেকে জানে না জায়গাগুলো, সেটা হচ্ছে কাঠমান্ডু থেকে ঘন্টা 4 লাগে, সেটা হচ্ছে কালিনচক। দুর্ধর্ষ, কাঠমান্ডুতে গাড়ি নিয়ে যেতে হয়, মানে ওটার ভিডিও যদি কেউ ইউটিউবে সার্চ করে দেখে, মনে হয় আমি সুইজারল্যান্ডে ভিডিও দেখছি, বিশেষ করে স্নো টাইমে। খুব সুন্দর একটা জায়গা কালিনচক। এই জায়গাগুলো লোকে কেউ যদি যায় খুব ভালো। আর এই যে আমি যে জায়গাগুলোর নাম বললাম, পাঁচতার ডিস্ট্রিক্টের যে জায়গাগুলোর নাম বললাম, ইলাম, এগুলো তো আমাদের শিলিগুড়ি থেকেও কাছে। কেউ যদি মনে করে যে আমি এনজিপি থেকে ইস্টার্ন নেপাল পার্টটা করব, সে কন্নাম, শ্রীয়ন্তুর সাথে সাধুটার, সুখে পুকুরি, মাবো, মাই পুকুরি, এই জায়গাগুলো। মাবোতে আমি একবার গিয়েছিলাম, আমি আর সৌমেন, একটা বাড়িতে, ওর নাম রবিন রায়, ও ট্যুরিজম বিজনেসের সাথে রিলেটেড, ওর একটা হোমস্টে রয়েছে বাড়িতে। নদীর এই পারে একটা গ্রাম, আর ওই পারে একটা গ্রাম, তার মধ্যে ওরই একটা বাড়ি, মাঝখানে নদী। পুরো নদীর ওপর দিয়ে গাড়ি যেতে হয়, একটা ব্রিজ আছে, মানে ঝুলন্ত ব্রিজ আছে লোহার। তো ওরও বাড়িটার এত সুন্দর লোকেশন, আর কি গাছ নেই ওখানে, মানে সব ধরনের। তেমনি ওখানে পাখি প্রচুর। আর ওর বাড়ির মধ্যে ছুরপির ফ্যাক্টরি আছে, ছুরপি যে আমরা খাই, ছুরপির যে ইয়াকের দুধ দিয়ে বোধহয় বানায়। ওই দুধের ওই ছুরপির ফ্যাক্টরি আছে। এমনি পুরো বড় জায়গা নেই ওর বাড়িটা। মাবো জায়গাটার নাম, মাবো, মাই পুকুরি। নেপালের এই পার্টগুলো এত সুন্দর।
আর এখন এগুলো যাওয়াও খুব ইজি, নিজের গাড়ি নিয়েও যাওয়া যাবে। আচ্ছা, নিজের গাড়ি পারমিট করে নিয়ে ভাঞ্চার বানিয়ে নিয়ে আরামসে ঘুরে আসা যায়, রাস্তাও ভালো, খুব একটা যে রাস্তা খারাপ একটু তাও না। দাদা ইন্টারাপ্ট করে বলছি, তুমি যে বললে সুখে পুকুরি থেকে দেখা যায়, ওটা তো একটা আলাদাই ভিউ, সেটা বললে আমারও যাওয়ার ইচ্ছে হয়ে গেল। সান্দাকফু আর ফালুত থেকেও তো এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একদম দেখা যায়, ওইটার আলাদা ভিউ আলাদা ভিউ। দেখা যেমন যায়। সান্দাকফু থেকে যেমন ভালো এভারেস্ট দেখা যায় একটু উঁচুতে উঠলে, তারপরে সান্দাকফু পার করার জায়গা আছে চন্দু, ওখান থেকে দুর্দর্শ এভারেস্ট প্লাস কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তারপরে থাকুম, মানে আমি যতটা ওইদিকে যেতে থাকবো ততটা আমার কাছে এগুলো ক্লিয়ার থাকবে। দেখেই যাবে। আকাশ খুব পরিষ্কার থাকে ওখানে, যার ফলে অ্যাস্ট্রো ফটোগ্রাফিটা খুব ভালো হয় ওখানে, ক্লাস 1 অ্যাস্ট্রো ফটোগ্রাফি। একদম মানে আমাদের ভারতবর্ষে হানলের পরে আরেকটা ক্লাস 1 জায়গা, সেটা হচ্ছে আমাদের সিঙ্গালীলা, যেখান থেকে খুব ভালো অ্যাস্ট্রো ফটোগ্রাফি হয় এবং প্রচুর আমি ভারতবর্ষে তো খালি চোখে পুরো গ্যালাক্সি দেখি। হ্যাঁ দেখা যায়, পুরো চোখটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কিছুক্ষণ অন্ধকারে, তারপর ওটা সাদা এখানের মতো পুরো দেখা যায়। আর ওটা ফটোতেও আরো দুর্ধর্ষ আসে। একদম ওই অ্যাস্ট্রো ফটোগ্রাফির জন্য খুব ভালো একটা জায়গা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, ইস্টার্ন নেপালের, বিশেষ করে ইস্টার্ন নেপালের এই পার্কগুলো। কেউ যদি বাইক নিয়ে যেতে চায়, ট্রিপ করতে চায়, এই জায়গাগুলো খুব সুন্দর। নেপালের এই জায়গাগুলো ভালো ভালো ছোট ছোট জায়গা, আননোন জায়গা, কিন্তু খুব সুন্দর, একদম লোকাল অথেন্টিকেট ফুড ওখানকার। আমরা যেটা বলি থাকালি, নেপালি ফুড, যেটা ওরাও খুব ভালো ওখানে পাওয়া যায়, একদম পুরো নেপালি ফুড, নেপালি স্টাইলে পুরো চিকেন রান্না করা, অন্যান্য খাবারগুলো ওই স্কিনটা রেখে। স্ক্রিনটা রেখে খুব খুব সুন্দরভাবে এই অফবিটগুলোতে ঘোরা যায়। মানে প্রচুর ঘোরা, আমরা এমন একটা জায়গায় থাকি উত্তরবঙ্গ, ঠিক, আমরা ব্লেসড। সত্যি কথা, মানে এখান থেকে এতগুলো জায়গা, যেমন সিকিমের পার্ট, তেমন দার্জিলিংয়ের পার্ট, তেমন নেপালের পার্ট, সবটাই আমাদের কাছে। শুধু চাই একটু প্ল্যানিং, ঠিকঠাক প্ল্যানিং যে আমি কোথায় যাব। দাদা তুমি প্ল্যানিং এর কথা বললে, এবার আমি একটা সেগমেন্টে আসতামই। প্ল্যানিং এর সাথে সাথে যেটা সব থেকে বেশি দরকার হয়ে যায়, এটা হলো বাজেট। অনেক সময় বাজেটের জন্য আমরা অনেক ট্রিপ হয়তো করতে পারি না, পিছিয়ে যাই। এই ট্রিপের বাজেট সম্বন্ধে যদি তুমি বলো। দেখো, বাজেট হচ্ছে একটা ট্রিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একদম। বাজেট ঠিক করবে আমার ঘোরা কেমন হবে, আমি কোথায় ঘুরবো। বাজেট অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশি পয়সা দিচ্ছি বলেই যে ভালো ট্রিপ হবে তা না। না না একদম। আবার অনেক ক্ষেত্রে আমি কম টাকা দিচ্ছি বলে প্রিমিয়াম কিছু আশা করবো তাও না। ঠিক সামঞ্জস্য রেখে একটা বাজেট ট্রিপ তৈরি হতে পারে। আর এই বাজেট ট্রিপগুলো যারা করে, যারা বাজেট পাবলিশ করে, একজন গেস্টকে দেয়, বলতে পারে যে না দাদা এই আপনার রেটটা একটু বেশি হচ্ছে। দেখুন, রেট কম বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন সিজন টাইমে দার্জিলিংয়ের যেই হোটেল ভাড়া আর অফ সিজনে তার ভাড়া প্রায় অর্ধেক। ঠিক গাড়ির ক্ষেত্রেও তাই। মানে আমি অফ সিজনে ঘুরতে গেলাম দার্জিলিংয়ে, আমার খরচা হলো 3,000 টাকা। এবার আমি সেই 3,000 টাকা কখনো আমি বলতে পারবো না আমি পুরো সরিয়ে ঘুরে আসবো। সেটা হয়তো গিয়ে তারা 6 থেকে 7,000 টাকা, প্রায় ডবলের বেশি, কারণ গাড়ি ভাড়া বেশি। এই জন্য বাজেটটাও ঠিক করা খুব দরকার, প্রপার বাজেটটা নেওয়া। কারণ এক একজন মানুষ এক এক রকমভাবে বাজেটটাকে সার্ভাইভ করে। মানে আমি যদি ঘুরতে যাচ্ছি, আমি চিন্তা করলাম যে আমি এই পার্টটা ঘুরবো, আমার ক্ষমতা আছে, আমি এই বাজেটের মানে 10,000 টাকার মধ্যে আমি ঘুরবো, এবং তাকে ঠিক সঠিক একটা প্ল্যান দেওয়া যে আপনার এই ট্রিপটা 10,000 টাকার মধ্যে হতে পারে, আপনি তার বদলে কী কী পাবেন কী কী পাবেন না, এবং তাকে সেটা জানানো। যাক, ওই বাজেটটা ঠিক করতে হবে হচ্ছে আমি কোথায় ঘুরতে যাচ্ছি, আমার কী ধরনের হোটেল লাগবে, আমার কেমন গাড়ি লাগবে, এবং আমার কতদিনের ট্রিপ হবে, এবং সেটা সিজন না অফ সিজনের ট্রিপ হবে, সেটার উপর ডিপেন্ড করে বাজেট। এখন আমাকে কেউ যদি বলে যে আমি সিকিম যাব 4 দিনের জন্য, তখন আমাকে ওর মধ্যে ক্যালকুলেশন করতে হয় এইভাবে যে 4 দিনে একজন মানুষের যাতায়াতের খরচ, টিমে কতজন আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টিমে কতজন আছে, কারণ তার সাথে গাড়ির রেটটা শেয়ার হওয়া। এবার এই সব কিছু ক্যালকুলেশন করে আমি একজন ট্যুরিস্টকে জানাতে পারি যে আপনার খরচ 10,000 9,000 যাই হোক হতে পারে, এটা একটা আসছে, এর মধ্যে আপনি কী কী পাচ্ছেন কী কী পাচ্ছেন না, নিয়ে গেস্টকে সেটা জানানো। এবং গেস্টকে এটা দেখতে হবে যে আমি তাকে ওই 10,000 বাজেটের মধ্যে কী কী দিচ্ছি, এবং এই পুরো বিষয়টা তাকে গেস্টকে আমাকে লিখিত জানাতে হবে যে আপনি এইগুলো পাচ্ছেন একদম। আর এগুলো পাচ্ছেন না। হ্যাঁ, তার মাঝে দু একটা জিনিস ছোটোখাটো এদিক সেদিক সরে যায় কিংবা অ্যাডও হয়, সেটা একটা আলাদা জিনিস। তো বাজেটটা সত্যি খুব ইম্পর্টেন্ট। আর আমি এটা সবাইকে বলবো যে আপনার বাজেট অনুযায়ী আপনি প্ল্যান যখন করবেন, তখন আপনার বাজেটে কী কী আছে সেটাকে মাথায় রাখবেন। মানে আপনার প্ল্যানে কী কী আছে, আপনি এই বাজেটে কী পাচ্ছেন। যেমন আমি বলি, একটা সিল্ক রুটকে কেউ যদি ঘুরতে যায় সিকিমের, অনেকে 4,500 টাকা করে দিচ্ছে, কেউ আবার 5,500 টাকা করে দিচ্ছে, কেউ 7,000 টাকা করছে, কেউ 10,000 টাকাতেও করছে। এটা সব জায়গাতেই একই। কেউ ডুয়ার্সে গেলেও তাই হচ্ছে, দার্জিলিং গেলেও তাই হচ্ছে।
5,000 টাকার বাজেটে কখনো ভালো হোটেল হবে না, আবার 10,000 টাকার হোটেলের কখনো বাজে ব্যবস্থাও থাকবে না। সান্দাকফুর ক্ষেত্রেও তাই, কেউ যদি 3 নাইট 4 ডেজের প্ল্যান করে তার একটা খরচা যেটা হবে, সেই খরচাগুলোকে অ্যাড করে নিয়ে বলা। আর অ্যাজ এ ট্যুর অপারেটরকে চিন্তা করতে হয় যে আমি যে একজন গেস্টকে বাজেট দিচ্ছি তার সাথে আমাকে কিছু বাফার অ্যাড করে রাখা। যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে। আজকে আমার একটা গাড়ি রান করছে, গেস্ট নিয়ে যাচ্ছে, গাড়িটা রাস্তায় খারাপ হলো, আমাকে গাড়িটা প্লেস করতে হবে, আমাকে কোনো না কোনো একটা গাড়ি ব্যবস্থা করতে হবে। যদি আমি গাড়িটা ব্যবস্থা করি 1 ঘন্টা 0.5 ঘন্টা যাই সময় লাগুক না কেন, সেটা আমার বাজেটটা মিস করে যেতে পারে। আমার দেখা যাচ্ছে যে আমার 500 টাকা বেশি চলে গেল। সেই জায়গাটাকে ক্যালকুলেশন করে একটা বাজেট দেওয়া, যাতে আমি ব্যাকআপটা দিতে পারি। যেমন কোনো সময় দুর্যোগের হয়ে গেল, ট্রিপ চলাকালীন ল্যান্ডস্লাইড হয়ে গেল, কিংবা হেভি স্নোফল হয়ে গেল, আমি তার ট্যুরিস্টকে বলতে পারবো না যে এবার আপনার বাড়ি চলে যান, তখন ট্যুরিস্টকে আমাকে সাবস্টিটিউট ব্যবস্থা করতে হয়। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে ট্যুর শুরু হওয়ার 1 দিন আগে খবর পেলাম হেভি হিউজ স্নোফল, রাস্তা বন্ধ, বাট ট্রিপ তো হবে, ট্রিপ তো করতে হবে। তখন সেই অনুযায়ী সেই বাজেটের মধ্যে আমাকে ইনস্ট্যান্ট খুঁজে নিতে হচ্ছে আমি তাদেরকে কোথায় কোথায় রাখবো। এই জন্য বাজেটটা খুব জরুরি, খুব দরকার। খুব খুব জরুরি দরকার বাজেট। এটা মানে আসার কেউ প্ল্যান করার সময় মানে বাজেটটাকে নিয়ে যে আমার কি কি দরকার এটা বুঝে নিতে হবে, যাতে পরে এটা না হয় যে আমি ট্যুর অপারেটরকে বলছিলাম এটা পাই নাই, এই হয়নি না, সেই হয়নি, এটা আগেই ক্লিয়ার কাট হয়ে একদম যাওয়াটাই ভালো। ক্লিয়ার হয়ে যাওয়াটাই খুব দরকার। একজন ট্যুর অপারেটরের জন্য এটা খুব স্বস্তির, একজন ট্যুরিস্টের কাছেও এটা খুব ভালো যে একজন ট্যুর অপারেটর সে তাকে সম্পূর্ণ জানিয়ে দিল যে আমি কোন রুটে যাচ্ছি, আমি কী খাবার পাচ্ছি, আমি কী ফেসিলিটিস পাবো, এগুলো তার কাছে জেনে রাখাটা খুব দরকার, এবং সেটা তার বাজেট অনুযায়ী হবে। যেমন অনেক ট্যুরিস্ট বলছে যে দাদা আমরা রাত্রিবেলা আজকে একটু মটন খেতে চাই, তো আমি হিসাব করে দেখলাম যে আমার যা বাজেট ছিল তাতে যদি আমি ওদেরকে ওই জায়গাটা যদি অ্যাভেলেবেল থাকে মটন, আমি তাদেরকে খাওয়াতে পারবো, ঠিক আছে, তার ব্যবস্থাটা করে দেওয়া হয়। এবার যদি আমার বাজেটের মধ্যে না থাকে তাহলে তো এটা তাহলে তো খুব মুশকিল। possible। এই জন্য বাজেটটাও ইম্পর্টেন্ট, এটা ট্যুরিস্টের জন্য ইম্পর্টেন্ট, একজন ট্রাভেল এজেন্সির জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। ঠিক ঠিক। এটা নিয়ে করে নেওয়া। দাদা এইবার যে আমি তোমার সাথে একবার ডিসকাস করব এটা অ্যাকচুয়ালি মানে একদমই অন্যরকম। এত সময় বাজেট টাজেট সব কিছু নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা হলো যে মানুষ আলটিমেটলি ঘুরতে যে চায়, বিশেষ করে আজকাল মানুষ এতটাই হ্যাকটিক লাইফ সবাই লিড করে, বেশিরভাগ মানুষই অফিসের প্রেশার এই ওইতে ভাবে যে না ঘুরে আসি। তো এই যে ঘুরতে যাওয়া তার সাথে যে স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি বললেই সবাই হয়তো স্পিরিচুয়ালিটিকে অন্যরকম নিয়ে নেয়, কিন্তু এর একটা শান্তি, একটা নেচারের সাথে, বা কেউ সে ভগবানও বলতে পারে বা নেচার, আমি তো মানে নেচারকেই ভগবান মানি। এই যে কানেকশনটা, এই ব্যাপারে কেন কি তুমি যেসব জায়গায় বিশেষ করে বললে বা যাও, বা এই সান্দাকফু ধরো এই ধরো, এগুলো তো আমার মনে হয় খুবই স্পিরিচুয়ালি কানেক্টেড। কেন কি কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়া আর মানে কাঞ্চনজঙ্ঘা দেখা এটা ভগবান দেখার মতোই। কেন কি কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি 50,000 টাকা দিয়ে একটা ট্রিপ যাচ্ছি, একদম বিশাল পয়সা খরচা করবো, সে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে কোনো তার গ্যারেন্টি নেই। টাকা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, এটার জন্য ভাগ্য লাগে। ভাগ্য লাগে। অনেক সময় মে জুন মাসেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরাপুরি ভাগ্য। আবার অনেক সময় ডিসেম্বর মাসেও কেউ না দেখতে পারে। একদম। তো এই যে স্পিরিচুয়ালিটি আর ট্রাভেলের ব্যাপারটা নিয়ে তোমার থেকে একটু জানতে চাইছি কিছু। দেখো, বাইরে কোথাও ঘুরতে যাওয়া অ্যাজ এ ট্রাভেলার শুধু তো ঘুরতে যাওয়াটা নয়। ধরো তুমি তুমি একটা জায়গায় চাকরি করছো, সকাল থেকে রাত অবধি তোমার একটা বিজনেস শিডিউল, এই টাইমে ব্রেকফাস্ট করতে হবে, এই টাইমে আমাকে অফিস যেতে হবে, আমি এতটুকু সময় পাবো লাঞ্চের জন্য, আমি এই সময় পাবো ট্রান্সপোর্টের জন্য, আমি এই সময় ঘুমানোর জন্য পাচ্ছি। প্রত্যেকে একটা বিজি ফাস্ট লাইফ। যখন কেউ ট্রিপে আসে, ঘুরতে আসে, অধবে চিন্তা করতে হবে তারা যখন এনজিপিতে নামলো, এটা আমি নিজে এনজিপিতে নামলো, সে অনেকটা হালকা হয়ে গেল, যে সে তার ব্যস্ত জীবন থেকে 7 দিনের জন্য সরে গেছে। এইবার সে ঘুরতে বেরোলো, সে গাড়িতে বসে, সে যখন অফিসে যখন যাওয়ার গাড়িতে বসে, সে বাবার করে ঘড়ি দেখছে কতক্ষণে ঢুকবো, দেরি হচ্ছে না। বাট সে যখন ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছে, সে ঘড়ি আর দেখছে না, সে আশপাশটা দেখছে, মানসিক শান্তি নিয়ে সে দেখছে। সে যখন পাহাড়ে উঠে গেল, পাহাড় হচ্ছে এমন একটা জায়গা যে মানুষকে স্থির করতে শেখায়, ধৈর্য আনতে শেখায়। সে পাহাড়ের একটা মাথায় বসে, কোনায় বসে সে পাহাড়টাকে দেখলো, কারণ তার লাইফ তখন স্লো হয়ে গেছে। ওর যত লাইফটা স্লো হতে থাকবে ওই কটা দিনের জন্য সে অনেক কিছু নিতে পারবে। মানে যারা ঘুরতে আসে তারা নামলো একরকমভাবে, তারা যখন ফিরছে না, ওদের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আমরা দেখেছি। শান্ত, খুব উৎসাহ, খুব এনার্জেটিক,
মানে সব কিছু নিয়ে দারুণ, ঘুরতে যাওয়ার, ছবিগুলো শেয়ার করার এবং এই কথাটা বলা, ইস আর কিছুদিন সময় পেলে ভালো হতো। একটা জায়গায় পাহাড়ে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা, এরকম অনেককে দেখেছি, সে ঘুরতে যাচ্ছে না, মানে ঘুরতে গিয়ে এক জায়গায় বসে সে পাহাড়ের ওখানে বসে এক কাপ চা নিয়ে তাকিয়েছে পাহাড়ের দিকে, সে হয়তো ওখানে বসে হয়তো গান শুনছে, কেউ হয়তো কবিতা লিখছে, কেউ হয়তো ড্রয়িং করছে। এটা একটা না, বলতে পারি এটা একটা ধ্যান। মানে ঘুরতে যাওয়াটা শুধু ঘোরাই না, আমরা ঘুরতে যাই কিন্তু এই একটাই মানসিক শান্তিটা। আর এই বোধহয় স্পিরিচুয়াল এটাই হচ্ছে তো তাই। মানে ওর মধ্যে হয়তো সে তার কাজের মধ্যে, কাজের ফাঁকে বেরিয়ে সে তার ভগবানকে হয়তো খুঁজে পেল ওই কটা দিনে, যে ও কী, ও কেমন, ও কী চায়, নিজের কাছে প্রশ্ন করার সুযোগটা পায়, যেটা বিজি লাইফে কখনো সম্ভব না। কারণ বিজি লাইফে অলওয়েজ ঘড়ি দেখছে সে, ঘুরতে এসে সে এটা দেখছে না। সে চিন্তা করছে যে আমি আজকে তো এরকম কাটালাম, আবার আর একটু দেখি, এবার আমি একটু সানসেটটা দেখি, আমি একটু সানরাইজটা দেখি। ওর ভেতর থেকে মনের মধ্যে এই ইচ্ছাগুলো জন্মাচ্ছে এবং মানুষ ঠান্ডা হয়ে যায়, খুব শান্ত হয়ে যায়। সে শান্ত মানে শান্ত সে ফেরে। এটা তুমি ঠিকই বলেছো, কিন্তু পাহাড়ের যেটা আমার সব থেকে মিস্টেরিয়াস যেটা লাগে, পাহাড় আর সমুদ্রের সঙ্গে যদি কেউ এক একজনের এক একটা চয়েস থাকে, আমার কেন পাহাড়, এটার কারণ একটাই, আমি সবাইকে বলি, সমুদ্র দেখবে তুমি সব জায়গা থেকে একই, মানে পাহাড় মানে প্রত্যেকটা 2 মিনিটে চেঞ্জ হতে থাকে। মানে এইখান থেকে একটা অ্যাঙ্গেল, ওই দিক থেকে আরেকটা অ্যাঙ্গেল, এই মেঘে ঢেকে গেল, এই খুলে গেল, মানে Exactly. একটা মনে হয় একটা অন্য ব্যাপার। যত দাম্ভিক লোক হোক, যত বড় লোক হোক, যতই বড় উচ্চাকাঙ্ক্ষিত লোক, কিংবা মনে করে হয় না সমাজে এরকম কোনো লোক থাকে যে আমার কাছে সব আছে, সব কিছু আছে, তারা যখন পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায় না, সে তখন বুঝতে পারে যে আমি কত ছোট, তাতে পাহাড়টা অনেক উঁচু। Exactly. সে ঠান্ডা হয়ে যায়। আমরা দেখেছি এরকম প্রচুর লোককে দেখেছি যে স্থির, প্রথম দিন কথা বলার ধরন একরকম, ট্যুর চলাকালীন একরকম এবং ফেরার দিন একরকম। সে গলা জড়িয়ে ধরে বলে যে ভাই খুব ভালো ঘুরলাম। মানে একটা ট্যুরের কিন্তু এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যখন সেই মানুষ যখন ফিরে গিয়ে বলে খুব ভালো ঘুরলাম, তার কাছে তখন ম্যাটার করে না সে কত টাকা খরচা করেছে, একদম একদম তার মাথায় কাজ হয় সে খুব ভালো ঘুরলাম। খুব বিনয়ী হয়ে যায়। বিনয়, এই যে এই বিনয় হওয়ার পেছনে কিন্তু এই পাহাড়টা, একদম সে পাহাড়ে এসে এটা রিয়ালাইজ করলো যে সে কী পেলো। সে তখন চেষ্টা করবে, সে তখন তার মুখ দিয়ে বেরোবে, এই কথাটা বেরোয় যে আমাদের মনে হয়, তারা বলে যে আমাদের মনে হয় বছর 2বার তো পাহাড়ে আসা উচিত। তার কাছে হয়তো একবারও আসার সময় খুব মুশকিল, সে অন্তত এই কথাটা বলে এবং সে চেষ্টা করে যে আসবো। অনেক আছে সোলো ট্রিপ যারা করে, আমি এরকম দেখেছি প্রচুর সোলো মেল ফিমেল যারা ট্রিপে আসে, তারা এক্সপ্লোর করে কি সুন্দর পাহাড়টাকে, পায়ে হেঁটে ঘুরে, বিভিন্ন রকম লোকের সাথে, লোকাল লোকের সাথে কথা বলা, বাচ্চাদের সাথে খেলা, সেগুলোকে মোবাইল ফোনে ক্যাপচার করা এবং সেগুলোকে সে সারা জীবনের স্মৃতি নিয়ে চলা, এটা একমাত্র পাহাড় দিতে পারে। অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারটাকে এখানেই শেষ করব যে আমাকেও একটা বন্ধু, মানে ও কোনোদিন পাহাড়ে আসেনি, ও আমাকে একদিন একটা, মানে সবসময় দেখে তো আমি ছবি দিয়ে ইয়ে করি, ছবিতে দেখা আর চোখে দেখার মধ্যে যে কত ডিফারেন্স, অনেক ওই difference। দিনই আমি ওকে এটা বুঝলাম ওর কথায়, যে ও আমাকে বললো যে ভাই এত তোরা কাঞ্চনজঙ্ঘা দেখে বোর হোস না। আমি ওকে একটাই দুটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে প্রথমত যে আশা করি তুই বোধহয় তোর মাকে এতদিন থেকে দেখে বোর হোসনি, আর দ্বিতীয়ত হলো কোনোদিন যদি এসে নিজের চোখ দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখিস, আমার আনসারটা তুই পেয়ে যাবি। একদম, এটা একদম সত্যি সত্যি fact। মনাস্ট্রিতে ঢুকলে ঘন্টার আওয়াজটা, হ্যাঁ ওদের যে মন্ত্র, হুম তুমি জানো বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো যে ওড়ে, ওটার দিকে, ওটা দেখা, ওটা হাওয়ায় যে উড়ছে, ওই যে মানসিক শান্তি, চোখের এটার যে যে শান্তি, ভাইবটা, দুর্দর্শ। মানে ওইটা কেউ মানে উপলব্ধি না করলে, এটা মুখে বলে বা ছবি দেখে ভিডিও দেখে ওইটা ওই আওয়াজে গম গম করছে মন্ত্রের, সেখানে বসে 2 মিনিট শোনা, একদম। মানে পাহাড়ে এলে এই জিনিসগুলো দুর্ধর্ষ, দারুণ। তো দাদা আমরা অলমোস্ট পডকাস্ট শেষ করে ফেলেছি। শেষে আমি সবাইকেই বলি, তোমাকেও বলবো, তোমার তরফ থেকে ভিউয়ার্সদের জন্য তুমি যদি কিছু বলো। দেখুন, ঘুরতে আসুন, ঘোরা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় ইনভেস্টমেন্ট। আমি জানি না মানুষের জীবনে তো একই রকম সময়, তো সবাই তো সমস্যা দিয়ে চলি, সবার লাইফ স্মুথ থাকে না, কারো স্মুথ আছে, সবার স্মুথ নেই। তবে ঘুরতে আসুন, ঘুরুন, খুব ভালো ট্যুর প্ল্যান করুন এবং ভালো ভালো জায়গা ঘোরার প্ল্যান করুন। কোথাও কোথাও আটকে গেলে পরে বলবেন আমাকে, অবশ্যই আমি অবশ্যই ভালো সাজেশন দিতে পারবো, অ্যাটলিস্ট গাইড করব যে কোথায় গেলে পরে আপনারা কী পাবেন, কোন সময় গেলে কী পাবেন, কেমন হতে পারে আপনার ট্যুর, বাজেট থেকে ইত্যাদি সব কিছু। তবে বলবো যে ঘুরুন, সবাই মিলে ঘুরুন, খুব ভালো লাগবে, পরিবার নিয়ে, বন্ধুবান্ধব, একা, বছরে 1বার 2বার হলে একটু বেরোন,
আমি এটাই বলবো যে আশা করি আপনাদের পডকাস্টটা আজকে খুব ভালো লাগলো। তো যদি আপনাদের নর্থ বেঙ্গল, দার্জিলিং, সিকিম, নেপাল এই দিকে আসার ইচ্ছে হয় তাহলে দাদার নাম্বার আমি দিয়ে দিলাম, দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এটার মানে এটা না যে দাদা শুধু নিজের লাভের জন্য বলছে, এখানে আপনারই লাভ হবে এবং আপনারা একটা গাইডেন্স পেয়ে যাবেন। অন্তত দাদার সাথে যদি ডিসকাসও করেন, তারপরে যদি আপনার মনে হয় আমি নিজে যাব, সেটাতেও কোনো আপত্তি নেই, কিন্তু হয়তো ডিসকাস করলে আপনার অনেক কিছু জানা যেতে পারে। কিছু জায়গার নাম যেগুলো দাদা বললো এটা হয়তো অনেকেই শুনেননি, তো এই ধরনের ব্যাপারগুলো জানতে পারবেন। না না, একদমই। আমি নিজেও ঘুরতে ভালোবাসি, কেউ ঘুরুক সেটাও খুব ভালোবাসি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।